ইসরো চন্দ্রযান-3 মিশন সফলভাবে সম্পূর্ণ করার পর মিশনের সঙ্গে সম্পর্কিত আরেকটা চমকপ্রদ কাজ করেছে। ইসরো চাঁদের চারিদিকে প্রদক্ষিণরত চন্দ্রযান-3 মিশনের প্রোপালশন মডিউলকে পুনরায় পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনতে সফল হয়েছে। যদিও এটা ইসরোর প্রারম্ভিক প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল না, তবে এর ফলে ভবিষ্যতে ইসরো চাঁদে যে সমস্ত মিশন পাঠাবে সেগুলো কিছুটা সহজ হবে। এছাড়াও মডিউলের ভিতরে শেপ নামের একটা পেলোডও আছে, যেটা পৃথিবীর সম্পর্কে অনেক কিছু স্টাডি করবে। এই পর্যন্ত প্রোপালশন মডিউলের সফর কেমন ছিল, এর কাজ কী ছিল, একে পুনরায় পৃথিবীর অরবিটে কিভাবে ফিরিয়ে আনা হলো এবং এটা পরবর্তীতে কী করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 2019 সালে ইসরো চন্দ্রযান-2 মিশনটা লঞ্চ করেছিল। এই মিশনটা তার শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু এর অরবিটারটা ঠিক ছিল। চন্দ্রযান-3 মিশনের সময় ইসরো পৃথিবীর স্টেশনগুলোতে তথ্য পাঠানোর জন্য এই অরবিটারটা ব্যবহার করেছিল। অন্যদিকে ল্যান্ডারকে চাঁদের পৃষ্ঠের 100 কিলোমিটার উপরে কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য একটা প্রোপালশন মডিউল ব্যবহার করা হয়েছিল। এই প্রোপালশন মডিউলের প্রধান কাজ এইটুকুই ছিল। এছাড়াও সে নিজের সঙ্গে আরেকটা পেলোড স্পেকট্রোপোলারিমেট্রি হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ সংক্ষেপে শেপ নিয়ে গিয়েছিল। এটা হলো একটা পরীক্ষামূলক পেলোড, যার কাজ হলো পৃথিবীর উপরে নজর রাখা এবং সেখানে উপস্থিত প্রাণের অস্তিত্বের উপযুক্ত চিহ্ন খুঁজে বার করা। ল্যান্ডার বিক্রম এবং শেপ পেলোডকে সঙ্গে নিয়ে প্রোপালশন মডিউল 1 আগস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে বের হয়। 5 আগস্ট এটা চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং 17 আগস্ট প্রোপালশন মডিউল ল্যান্ডারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চাঁদের থেকে 100 কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথে ছিল সেখানেই থেকে যায়। পরবর্তী কাজ ছিল ল্যান্ডার এবং তার ভিতরে উপস্থিত রোভারের। 23 আগস্ট ছিল সেই স্মরণীয় দিন, যেদিন ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ প্রান্তে সফট ল্যান্ডিং করেছিল এবং চন্দ্রযান-3 মিশনটা সফল হয়েছিল। তবে এখানে আরেকটা বিষয় জেনে রাখার মতো, সেটা হলো ল্যান্ডার বিক্রম এমন আরেকটা কাজ করেছে যেটা তাদের প্রারম্ভিক প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এই কাজটা হয়ে যাওয়ার পর ইসরো বিষয়টা জনসমক্ষে এনেছিল। এই বিষয়টা কী ছিল সেটা একবার জেনে নেওয়া যাক। 4 সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে দ্বিতীয়বার সফট ল্যান্ডিং করে। স্লিপ মোডে যাওয়ার আগে ল্যান্ডার তার ইঞ্জিন পুনরায় চালু করে এবং নিজেকে চাঁদের পৃষ্ঠ থেকে 40 সেন্টিমিটার উপরে তুলে 30 থেকে 40 সেন্টিমিটার দূরে অন্য একটা জায়গায় পুনরায় অবতরণ করে। আমি ল্যান্ডার বিক্রমের এই অপরিকল্পিত সফলতার কথা এই জন্য বলছি, কারণ প্রোপালশন মডিউলে এবার এরকমই কাণ্ড ঘটিয়েছে। ইসরোর বক্তব্য অনুযায়ী প্রথমে প্ল্যান ছিল যে শেপ পেলোড শুধুমাত্র 3 মাস কাজ করবে, মানে এর মিশন লাইফ এতটাই নির্ধারণ করা হয়েছিল, কারণ মনে করা হয়েছিল যে প্রোপালশন মডিউলকে চালানোর জন্য এর মধ্যে এতদিনের জ্বালানি ছিল, তারপর তার জীবন শেষ। যদিও বাস্তবে এটা হয়নি। গত 4 ডিসেম্বর ইসরো একটা খবর জানিয়েছে যে লঞ্চ ভেহিকেল মার্ক 3, যেটা চন্দ্রযান-3 মিশনের লঞ্চিং রকেট ছিল, সেটা সঠিক অরবিটে যাওয়ার জন্য এবং চাঁদের কক্ষপথে সঠিক রণকৌশল চালানোর জন্য এবং লুনার অরবিটে 1 মাস সময় কাটানোর পরও প্রোপালশন মডিউলে এখনও বেশ কিছুটা ফুয়েল অবশিষ্ট আছে। যেহেতু জ্বালানি এখনও অবশিষ্ট আছে, তাই পরবর্তীতে এটা ব্যবহার করা যাবে। ইসরোর তরফে জানানো হয়েছে যে উপলব্ধ ফুয়েলের কথা মাথায় রেখে 2023 সালের অক্টোবরে প্রোপালশন মডিউলের আর্থ রিটার্ন ট্র্যাজেক্টরি ডিজাইন করা হয়েছিল। ইসরোর তরফে জানানো হয়েছে যে এটা তাদের প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল না। মিশনের সঠিক প্ল্যানিংয়ের কারণে ফুয়েল বেঁচে গেছে, যা ভবিষ্যতে চাঁদে পাঠানো মিশনগুলোতে স্যাম্পেলের প্রত্যাবর্তনের জন্য ব্যবহার করা যাবে। প্রোপালশন মডিউলকে পৃথিবীর কাছে এবং তার সঠিক অরবিটে আনা হতো। 2023 সালে 9 অক্টোবর ইসরোর বিজ্ঞানীরা প্রোপালশন মডিউলকে তার অরবিট পরিবর্তনের নির্দেশ দেয় এবং প্রোপালশন মডিউল চাঁদের থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করে। সে চাঁদের চারিদিকে 100 কিলোমিটার অরবিট থেকে 150/5112 কিলোমিটার অরবিটে প্রবেশ করে। ছোট অরবিটে একবার প্রদক্ষিণ করতে 2 ঘন্টা সময় লাগত এবং বড় অরবিটে 7.5 ঘন্টা সময় লেগেছে। তারপর বিজ্ঞানীরা পুনরায় প্রোপালশন মডিউলে উপস্থিত জ্বালানি পরীক্ষা করে। এই প্রসেসটাকে ট্রান্সআর্থ ইনজেকশন অর্থাৎ TEI ম্যানুভার বলা হয়। নভেম্বরের 10 তারিখ এটা চাঁদের চারিদিকে 4 বার ফ্লাইবাই করে, অর্থাৎ চাঁদ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে 4 বার ফ্লাইবাই করে। 22 নভেম্বর এর অরবিটে আরও কিছু পরিবর্তন করা হয়। তারপর ইসরো জানায় যে সেই সময় প্রোপালশন মডিউল পৃথিবীর চাঁদ দিকে প্রদক্ষিণ করছে। ইসরো তখন জানায় যে প্রোপালশন মডিউলের অরবিট পিরিয়ড এখন 13 দিন এবং এটা 27 ডিগ্রি ঝুঁকে আছে। বন্ধুরা, প্রোপালশন মডিউলে এই পরিবর্তন করে আমাদের কি লাভ হবে সেটা এবার আপনাদের বলবো। প্রোপালশন মডিউল পৃথিবীর কক্ষপথে আসার কারণে ইসরো তাদের পরবর্তী মুন মিশনে অনেক সুবিধা পাবে।
ইসরোর বিজ্ঞানীরা এটা বুঝতে পারবেন যে চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য কোন ধরনের ম্যানুভারিং এবং কোন ধরনের ট্র্যাজেক্টরির প্রয়োজন হয়, এবং দ্বিতীয়ত শেপের মাধ্যমে পৃথিবীর দিকে নজর রাখা সহজ হবে। ইসরোর বক্তব্য অনুযায়ী এই প্ল্যান অনুযায়ী শেপ পেলোডকে ততক্ষণ পর্যন্ত অপারেট করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত এর মাঝে এবং পৃথিবীর মাঝে কোনো অন্তরায় থাকবে না। 28শে অক্টোবর সূর্যগ্রহণের দিনও এর স্পেশাল অপারেশন হয়েছিল এবং এটা পরবর্তীতেও বজায় থাকবে। ইসরো এটাও জানিয়েছে যে এর ফলে ইসরোর পক্ষ থেকে ভবিষ্যতে একটা সফটওয়্যার মডিউল নির্মাণের পথ খুলে গেছে। এই প্রসঙ্গে এটাও জেনে নিন যে প্রোপালশন মডিউলে বর্তমানে যেটুকু জ্বালানি অবশিষ্ট আছে এবং সে অবশিষ্ট ফুয়েলের সাহায্যে প্রোপালশন মডিউল কত দিন পর্যন্ত কাজ করবে। কিছুদিন আগে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ডক্টর অজিত কুমার মোহান্তি জানিয়েছিলেন যে চন্দ্রযান 3 মিশনের প্রোপালশন মডিউল পারমাণবিক প্রযুক্তির সাহায্যে ফুয়েল পাওয়া যাচ্ছে। তার মতে প্রোপালশন মডিউলে দুটো রেডিও আইসোটোপ হিটিং ইউনিট আছে যা 1 ওয়াট করে এনার্জি রিলিজ করে। এর সাহায্যে প্রোপালশন মডিউল অপারেট করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যাচ্ছে। যখন চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল তখন প্রোপালশন মডিউলে 1696 কিলোগ্রাম ফুয়েল ছিল। এর বেশিরভাগ অংশ পৃথিবীর চারদিকে অরবিট পরিবর্তনের জন্য, আবার অনেক সময় এর থ্রাস্ট অন করার জন্য খরচ হয়ে গেছে। তবে এখনও এর মধ্যে 100 কিলোগ্রাম ফুয়েল অবশিষ্ট আছে। প্রথমে বলা হয়েছিল যে প্রোপালশন মডিউল মিশন লঞ্চ হওয়ার পর কয়েক মাস পর্যন্তই কাজ করবে, কিন্তু তারপর ইসরোর চিফ ডক্টর এস সোমনাথ বলেন যে তাদের কাছে আসার অতিরিক্ত ফুয়েল অবশিষ্ট আছে। বাকি সব কিছু ঠিক থাকলে এটা পরবর্তী কয়েক বছর পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সব কিছু ঠিক থাকলে আগামীতে প্রোপালশন মডিউল কতদিন পর্যন্ত কাজ করতে পারবে সেটা আমাকে কমেন্ট করে জানান।